রাত তখন 10টা বাজে। মাকে নিয়ে অংশিকা সিরাতপুরের দিকে যাচ্ছিল। মা, আমি এই সময় তোমার উপর একদম খুশি না। আমি শরীদপুর নিজের বন্ধুদের সাথে যেতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে সেখানে নিয়ে যাচ্ছ। সোনা, তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও, আমি ঘুরতে বারণ করছি না, কিন্তু অচেনা জায়গায় তোকে একা রেখে যাওয়াটা আমার মন মানছে না। আর একটু এগিয়ে যাওয়ার পর তাদের গাড়ি একটা গেটের ভেতরে ঢুকে পড়ে। সিরাতপুর গ্রাম, এই যে চলে এলো তোর গ্রাম। মা, এ তো ঘন জঙ্গল, মনে হচ্ছে তোমাকে বোকা বানাচ্ছে কেউ, বুঝেছো? তুই বেশি বলিস না সঞ্জু, এই গ্রামটা আমার বন্ধুরা বেছে নিয়েছে, আমি এক্ষুনি কল করছি। অংশিকা তার বন্ধু চারুকে কল করে। আরে চারু, আমাদের গাড়ি সবে গেটে ঢুকেছে, কিন্তু এখানে তো শুধু জঙ্গল আর জঙ্গল। আরে শুরুতে তো জঙ্গলই থাকবে না, এগিয়ে যাবি তখন গ্রামও দেখতে পাবি। ঠিক আছে, আসছি। মা, খুব জোরে হিসি পেয়েছে আমার। নন্দিনী গাড়ি সাইড করে দেয়। তাড়াতাড়ি করে আয়, ঠিক আছে? সঞ্জু গাড়ি থেকে নেমে জঙ্গলের একটু ভেতরে গিয়ে একটা গাছের তলায় টয়লেট শুরু করে। দেখো দেখো, ওই গাছটা কি সুন্দর, চাদর গায়ে নিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে নাকি? তক্ষুনি সে অনুভব করে যে তার কাঁধে কিছু একটা ঝরছে। চোখ তুলে তাকাতেই সে ভয়ের চোটে চোখ ছলছল করে ওঠে। গাছের ডালে উল্টো হয়ে ঝুলছিল একটি মৃত মেয়ে। তার চুল থেকে রক্ত ঝরছিল এবং মাটিতে পড়ছিল। সঞ্জু দৌড়ে দৌড়ে গাড়িতে উঠে বসে। সঞ্জু, কি হয়েছে সোনা? মা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো এখান থেকে। সঞ্জুকে ভয় পেয়ে দেখে নন্দিনী তাড়াতাড়ি গাড়ি থেকে এগিয়ে যায়। সঞ্জুর চোখে এখনো সেই ভয়ঙ্কর আওয়াজ ছিল। গাছ থেকে ঝুলে থাকা মেয়ে আর চুল থেকে ফোঁটা ফোঁটা রক্ত। তাদের গাড়ি একটা চৌরাস্তায় থামে। এখন তাদের গাড়ি থেমে কিছু সেকেন্ডই হলো, তক্ষুনি কিছু লোক তাদের কাছে জড়ো হয়। তা আপনি কি নন্দিনী ম্যাম? হ্যাঁ, আমি নন্দিনী, আর এটা আমার মেয়ে অংশিকা। আসুন আসুন অংশিকা দেবী, আপনার বন্ধু চারু আর জিয়া দেবী আমারই গেস্ট হাউসে তো রয়েছেন, আসুন। ধন্যবাদ। লোকটা তাদেরকে নিয়ে গেস্ট হাউসের ভেতরে যায়, আর বাকি সবাই একে অপরের দিকে তাকিয়ে রহস্যময়ীভাবে হাসে। বাহ, এই গেস্ট হাউসটা তো বেশ দারুণ। নমস্কার আন্টি। নমস্কার বাবু, তোমরা ছুটি কাটানোর জন্য এই গ্রামটাই খুঁজে পেলে, অন্য গ্রাম খুঁজতে পারলে না? আন্টি, এখানকার স্পেশালিটি যখন আপনি দেখবেন আপনিও ফ্যান হয়ে যাবেন। চলো চারু আর জিয়া, আমরা সকালে দেখা করব, ঠিক আছে? এখন অংশিকা তার মায়ের সাথে আর সঞ্জুর সাথে একটা রুমে, আর চারু আর জিয়া নিজের রুমেই ছিল। তক্ষুনি চারু অংশিকাকে কল করে। আরে, আমি ভাবছিলাম যে আমাদেরকে এক্ষুনি যাওয়া উচিত, নইলে তোর মা অনেক বেশি ডিস্টার্ব করবে। হ্যাঁ বাবা, ভাবছি তো আমিও সেটাই, কিন্তু এখন আমরা যাব কোথায়? আমি একটা জায়গা জানি, আমরা এখন সেখানে যাব। আজ রাত ওখানেই থাকবো আর সকালে হাঁটতে বেরোবো। ঠিক আছে, আমি আসছি। এটা বলে অংশিকা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। ওরা দুজন তার রুমের বাইরেই দাঁড়িয়েছিল। চলো এখন আমরা এখান থেকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। তিনজনই সেখান থেকে যেতে শুরু করে। তারা জানতো না যে সেই সময় একটা ঘোমটা পরা মহিলা একটু দূরে দাঁড়িয়ে তাদেরকেই দেখছিল। এই দেখ, ওই চৌকিদার তো জেগে আছে, ও আমাদেরকে যেতে দেবে না। ভয় পেও না বাচ্চারা, তোমাদেরকে আমি আটকাবো না। আঙ্কেল, আমরা এত আস্তে কথা বলছিলাম, আপনি আমাদের কথা কি করে শুনলেন? বাচ্চারা, গ্রামের লোকজনের কান খুব প্রখর, তোমরা চিন্তা করো না তো, যেখানে যেতে চাও তোমরা যেতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি খুব ভালো। ওরা তিনজনই খুশি হয় আর ওখান থেকে চলে যায়। আর তাদের যাওয়া মাত্রই সেই লোকটা রহস্যময়ীভাবে হাসতে শুরু করে আর বলে, আরে এখান থেকে না বেরুলে পরে ওর খিদে কমবে কি করে? ওরা তিনজন ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। ইয়ার, তোরা আমাকে এখানে জঙ্গলে কেন নিয়ে এসেছিস? আরে বাবা, এটা শর্টকাট, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা তো সাথে আছি তো। জঙ্গল থেকে অদ্ভুত সব প্রাণীর আওয়াজ আসছিল। তারা তিনজনই ভয় পাচ্ছিল, তবে একে অপরকে নিজেরাই কিছু বলছিল না। তক্ষুনি তারা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তারা দেখতে পায় যে সেই ঘোমটা পরা মহিলা তাদের সামনে দাঁড়িয়ে আছে।
সে আস্তে আস্তে কিছু না বলেই তাদের দিকে এগিয়ে আসছিল। চল, এখানে কিছু ভালো লাগছে না। ওরা তিনজনই তার নাগালের বাইরে চলে যায়। কে ছিল সে? ভূতনি ছিল নাকি? আরে ভূতনি কি করে হবে? পাগল মেয়ে হবে কোনো। তুই ভয় পাচ্ছিস কেন বল? এখন তো সেও নেই এখানে। তক্ষুনি একটা গাছ থেকে একটা জটা বেরিয়ে আসে আর সে জিয়ার পাকে আঁকড়ে ধরে। আহ! জিয়া! জিয়া একই ঝটকায় সেই জটার দ্বারা হাওয়াতে ঝুলতে শুরু করে। সেটা দেখে ওদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। এসব কি হচ্ছে? কে করছে এগুলো? তক্ষুনি একটা ভয়ঙ্কর ডাইনি ওখানে হাজির হয়। জিয়া মাটিতে লুটিয়ে পড়ে। সেই ডাইনি দেরি না করে জিয়ার পেট চিরে দেয়। আহ! রাতের অন্ধকারে চবর চবরের আওয়াজ খুব ভয়ঙ্কর লাগছিল। অনশিকা আর চারু দুজনই নিজের হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছিল। জিয়ার শরীরকে বাজেভাবে চিড়ে ফেলার পর সেই ডাইনি ওদের দুজনের দিকে আসে। আহ! চারু পালা! চারু আর অনশিকা পালাচ্ছিল। তারা এমন কোনো জায়গা দেখতে পেল না যেখানে তারা নিজের জীবন বাঁচাতে পারে। তক্ষুনি তারা একটি গুফা দেখতে পায় আর তারা কিছু ভাবনা চিন্তা না করে তার ভেতরে চলে যায়। তোমরা দুজন আমার থেকে বাঁচতে পারবে না। এইটুকু বলে সেই ডাইনিও বিদ্যুতের গতিতে তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারা সেই ডাইনিকে ভয়ের চোখে দেখছিল। তক্ষুনি দুজন অঘোরী সেখানে আসে আর তাকে দেখে দুজনেরই আরো ভয় লাগে। এদিকে নন্দিনী এখনো অজ্ঞাত স্বরে ঘুমোচ্ছিল। তক্ষুনি সেই ঘোমটাওয়ালা মহিলা সেখানে চলে আসে। তখন তার চোখ পড়ে পাশের বিছানার দিকে। তখন সে সঞ্জুকে একা পায়। আরে অনশিকা কোথায় গেল? সঞ্জু ওঠ! নন্দিনী সঞ্জুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে সেই একই লোককে দেখতে পায়। শুনুন, আমার মেয়ে আমার রুমে নেই। আপনি জানেন কোথায় গেছে? না, আমি তো দেখিনি ওদেরকে। আরে তুমি তো জেগে আছো, এটা কি করে সম্ভব? ওরা এখান থেকে বেরিয়েছে আর তুমি ওকে দেখোনি? তক্ষুনি নন্দিনীর কি যেন হলো। সে সেই লোকটার গলা চেপে ধরে আর তাকে হাওয়ায় ওপরে তুলে ধরে। তাড়াতাড়ি বল, অনশিকা কোথায়? বল, নয়তো তোকে শেষ করে ফেলবো। আরে বাবা, বলছি আমাকে আগে নামিয়ে দাও বলছি। তক্ষুনি হঠাৎ করে নন্দিনী নর্মাল হয়ে যায়। লোকটা মাটিতে পড়ে যায় আর নন্দিনী অবাক হয়ে তার দিকে তাকায়। একটা ডাইনি বহু বছর ধরে আমাদের গ্রামে এসেছে। ও প্রতি সপ্তাহে একটা মেয়েকে তুলে নিয়ে চলে যায়, তারপর তাকে শেষ করে দিয়ে ওর লাশটাকে গাছে ঝুলিয়ে দেয়। ওর জ্বালায় খুব মরছি আমরা। আমাদের গ্রামে একজন মহান তান্ত্রিক ওর সাথে কথা বলে। আমার দুটো এমন মেয়ে চাই যার কাঁধে একটা কালো চিহ্ন থাকবে। ওই দুজনের বলি দেওয়ার পর আমার শক্তি বেড়ে যাবে আর আমি সব সময়ের জন্য যুবতী আর সুন্দর হয়ে উঠব। যতক্ষণ আমি সেই দুটো মেয়েকে খুঁজে না পাই ততক্ষণ আমি এইভাবেই প্রত্যেকটা লোককে মারতে থাকবো। তখন থেকে সেই মেয়ে দুটোকে আমরা খুঁজছিলাম। একটা মেয়েকে তো পেয়েও গিয়েছিলাম, আর তখন আমরা ওকে ওই ডাইনির হাতে তুলেও দিই। ওই ডাইনি তার বলি দিয়ে দেয়। আর এখন দ্বিতীয় মেয়েটাও খুঁজছিল সে। যখন আপনার মেয়ে ওই গ্রামে এসেছিল তখনই ওর কাঁধে ওই চিহ্নটা দেখে নিয়েছিলাম। সেই জন্য ওই ডাইনির হাতে তুলে দিতে যাচ্ছিলাম আমরা। কিন্তু আপনার মেয়ে নিজে থেকে নিজের বন্ধুদের সঙ্গে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। সমস্ত কাহিনী শোনার পর নন্দিনী প্রচন্ড ঘাবড়ে যায়। সে সেই সময় গেস্ট হাউস থেকে বেরিয়ে গুফার দিকে রওনা দেয়। বুঝতে পারছি না সেই শক্তি কি করে পেলাম আমি। যখন থেকে এসেছি কিছু না কিছু হচ্ছেই। এদিকে নন্দিনীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। ডাইনি দুটো অঘোরীকে নিয়ে পুকুরের সামনে বসেছিল। সে বারবার মন্ত্র উচ্চারণ করত। তক্ষুনি একজন অঘোরী দাঁড়ায় আর সে অনশিকাকে খুঁটি থেকে খুলে ডাইনির সামনে ফেলে দেয়। ডাইনি তার হাতে থাকা ছুরিটা তুলে নেয় আর অনশিকাকে আক্রমণ করতে যায়। আর অনশিকার ওপরে হামলা করতেই যাচ্ছিল। তক্ষুনি অনশিকা! নন্দিনী ওখানে পৌঁছে যায় আর সে তাড়াতাড়ি অনশিকাকে নিজের দিকে টেনে নেয়। তুই কোত্থেকে এলি?
নন্দিনী অংশিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আর অংশিকার প্রাণ ফিরে পায়। চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। সে অংশিকাকে নিয়ে পালাতেই যাচ্ছিল, দুজন অঘরী তক্ষুনি দাঁড়িয়ে পড়ে আর তারা দুজনকে আলাদা করে দেয়। অংশিকা, মা! এই দুজন অঘরী নন্দিনীকে গুফার বাইরে বের করে দেয়। নন্দিনী একটা পাথরে ধাক্কা খায় আর তার মাথা ঘুরতে থাকে। তক্ষুনি সেই ঘোমটাওয়ালা মহিলা তার সামনে আসে। সে নন্দিনীর একদম কাছে চলে আসে আর তারপর হঠাৎ করে ধুঁয়ো হয়ে তার শরীরে ঢুকে যায়। ভেতরে ডাইনি এখনো অংশিকাকে বলি দিতে যাচ্ছিল, তক্ষুনি নন্দিনী ওখানে পৌঁছায়। মেরে দাও ওদের! দুজন অঘরী নন্দিনীর দিকে এগিয়ে যায়। এইবার নন্দিনী দুজন অঘরীকে ধরে আর তাদের গলা টিপে ধরে। তাদের দুজনের মুখ দিয়ে রক্ত বেরোয় আর তারা মারা যায়। নন্দিনী ওদেরকে ছেড়ে দেয় আর এখন সে সেই ডাইনির দিকে দৌড়ায়। এখন প্রথমে তোকেই মারবো। তক্ষুনি নন্দিনীর দেহ থেকে সেই আত্মা বেরিয়ে আসে। তাকে দেখে ডাইনি ভয়ানকভাবে ভয় পেয়ে ওঠে। তুই এখানে কি করে এলি? আমি তোর এই গুফার ভেতরে ঢুকতে পারতাম না, তাই আমি নন্দিনীর শরীরে ঢুকে গেলাম। আমি তোকে শেষ করে দিতে এসেছি। এটা শুনে ডাইনি অবাক হয়ে যায়। সেই আত্মা চাকুটা তুলে নেয় আর ডাইনির গলার একেবারেই দেহ থেকে আলাদা করে দেয়। ডাইনির শরীরে আগুন জ্বলতে শুরু করে আর সে শেষ হয়ে যায়। কে তুমি? আমি এক মা। আমার মেয়ের সাথে 2 মাস আগে এখানে এসেছিলাম। গ্রামের লোকেরা তাকে ডাইনির হাতে তুলে দিয়েছিল এবং তাকে বাঁচাতে বাঁচাতে আমিও মারা যাই। কিন্তু আমি এই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি এই ডাইনিকে হত্যা করব এবং পৃথিবী থেকে যাব। আর একে কেবল সেই সময়ই হত্যা করা যেতে পারে যখন সে তার শেষ বলি নেবে। কিন্তু